স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সম্ভাবনা। প্রকৃতির পুঁজিতে হেমন্তের এই মনোরম সংখ্যায় বাংলাদেশের ৩০৭ আউলিয়ার পূর্ণভূমি ও দুটি পাতার একটি করে দেশ সিরিজে বিমানের অ্যানালিস্ট স্টেক হোল্ডার মতবিনিময় শীর্ষক আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, প্রশাসন ও সভাপতি, বিমান এথিক্স কমিটি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিমানের মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি জনাব শাকিল মেরাজ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিমান সিলেটের জেলা ব্যবস্থাপক জনাব ফারুক আলম। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ফারুক আলম বিমান সিলেট জেলা ব্যবস্থাপক মহোদয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সবার কাছে করতালি প্রত্যাশা করছি। অনুষ্ঠানের সভাপতি সিলেট বিমান জেলা ব্যবস্থাপক জনাব ফারুক আলম মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, প্রশাসন ও সভাপতি, বিমান এথিক্স কমিটি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিমানের মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি জনাব শাকিল মেরাজ। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাওলানা সিরাজউদ্দিন, পেশ ইমাম, বিমান অফিস, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم ধন্যবাদ মাওলানা সিরাজউদ্দিন পেশ ইমাম বিমান অফিস সিলেট। শুধুবিদ এই পর্যায়ে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক প্রশাসন ও সভাপতি বিমান এথিক্স কমিটি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন রিপন আলী, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। রিপন আলী, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। জনাব শাকিল মেরাজ, মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন শরীফ মাহমুদ, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। ফুল দিয়ে বরণ করে দিয়েছেন আমাদের আজকের জনাব শাকিল মেরাজ, মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি। জনাব মোহাম্মদ ফারুক আলম, জেলা ব্যবস্থাপক সিলেট মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন রিয়াজুল হক, হিসাব তত্ত্বাবধায়ক। ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জনাব মোহাম্মদ ফারুক আলম, জেলা ব্যবস্থাপক সিলেট মহোদয়কে। জনাব চৌধুরী মোহাম্মদ ওমর হায়াত, স্টেশন ব্যবস্থাপক সিলেট মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শামীম, হিসাব তত্ত্বাবধায়ক। মোহাম্মদ শামীম, হিসাব তত্ত্বাবধায়ক, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চৌধুরী মোহাম্মদ ওমর হায়াত, স্টেশন ব্যবস্থাপক সিলেট। বাংলাদেশ বিমান সিলেট স্টেশন এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল স্টেক হোল্ডার মতবিনিময় সভার এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের পালা। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিমান সিলেট স্টেশন ব্যবস্থাপক জনাব ওমর হায়াত মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট স্টেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল NIS বাস্তবায়ন সংক্রান্ত স্টেক হোল্ডার মতবিনিময় সভা প্রধান অতিথি সম্মানিত বিমানের পরিচালক প্রশাসন ও সভাপতি বিমান এথিক্স কমিটি জনাব জিয়াউদ্দিন আহমেদ, মূল বক্তা বিমানের মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি জনাব শাকিল মেরাজ, অনুষ্ঠানের সভাপতি জেলা ব্যবস্থাপক সিলেট জনাব ফারুক আলম, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলার প্রাণপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবছর গর্বের সাথে আমরা পালন করছি মুজিব শতবর্ষ এবং সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মহান নেতা বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশে বিদেশে মাথা উঁচু করে বিশাল বিমান বহর নিয়ে সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আসছে নতুন বছর 2022 সালে আমরা আমাদের প্রাণপ্রিয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এই শুভ লগ্নে বিমানের সিলেট স্টেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সুস্বাগতম এবং শুভেচ্ছা। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবাদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছেন, যার অন্যতম উদ্দেশ্য হল
জনসেবার সহজীকরণ, সেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা শক্তিশালীকরণ। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করেছে এবং তারই অংশ হিসেবে আজকের এই স্টেক হোল্ডার মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় মূল প্রবন্ধ স্থাপনকারী ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটির জনাব শাকিল মিরাজ জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং সরকারের এই কৌশল বাস্তবায়নে বিমান ও তার স্টেক হোল্ডারদের ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোকপাত করবেন। আমি আপনাদের সকলকে সবাই সক্রিয় অংশগ্রহণের আমন্ত্রণ জানাই এবং একই সাথে বিমানের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব উমর হায়াত মহোদয়কে। সুধীবৃন্দ, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক আজকের এই মতবিনিময় সভার এই পর্যায়ে রয়েছে মূল প্রবন্ধ উপস্থাপন। মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বিমানের মহাব্যবস্থাপক বিএফসিসি ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি জনাব শাকিল মিরাজ মহোদয়কে। Good evening, everybody. I am alone here. I'm in Aka, and I think if people in number not less than 100. So your voice should be 100 times louder than me. Right or wrong? Right. Good evening, everybody. Thank you. আপনার সকলের পার্টিসিপেশন চাই আজকে এই চমৎকার সন্ধ্যায় 360 আবেগের পূর্ণভূমি দুটি কথা একটি পুরী দেশ সিলেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভায় আপনারা কষ্ট করে মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে, সেজন্য বিমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সুস্বাগত ও অভিনন্দন। কেন আমরা আজকে এই মত বিনিময় সভা আয়োজন করেছি, জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়টা আসলে কি, সরকার এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে কি করতে চান, সেখানে বিমানের রোল আর রেসপন্সিবিলিটি কি, আমাদের অধিকারগুলো কি এবং আমাদের সেই অধিকার বাস্তবায়নে বিমান কর্মীর ভূমিকা কি এবং আমাদের জাতি ছদনের কি করণীয় আছে, সে সাথে বাংলাদেশের উন্নয়নে আমরা আমাদের জায়গা থেকে কত কি অবদান রাখতে পারবো সেই বিষয়গুলো কিছুটা পরিষ্কার করবার জন্য আমি আমার এই বক্তব্য উপস্থাপন করছি। সময় আমাদের খুব সংক্ষিপ্ত, তার মধ্যে চেষ্টা করবো একটা বড় একটা জিনিসকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন যতক্ষণ আমি বক্তব্যটা উপস্থাপন করবো। সহজে বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ন্যাশনাল ইন্টিগ্রিটি স্টাডিজ, সংক্ষেপে বলা NIS। 2012 সালে যাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের উপস্থাপিকা বলে গেছেন এবং শেষে বলে গেছেন আমাদের স্বাগত বক্তব্যের স্টেশন ব্যবস্থাপক যে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ 2021 সালে মিডল ইনকাম কান্ট্রিতে গ্র্যাজুয়েশন হয়েছে। আশা করছি বর্তমান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে, 2041 সালে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত বিশ্ব ফার্স্ট ওয়ার্ল্ড, আমরা চলে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড। সেটা থেকে কিন্তু কাজ হচ্ছে। যদি খুব পারমাণবিক প্রকল্প বলেন, চট্টগ্রাম হাইওয়ে 4 লেন বলেন বা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এরকম বড় বড় মেগা প্রজেক্টের পাশাপাশি ঢাকা শহরে মেট্রো রেল সহ সারা দেশেই অনেক কাজ চলছে এবং বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশে উন্নয়ন রোল মডেল একদিনও হয় না। এটা করতে চেয়ে সরকার নানা ধরনের পরিকল্পনা হাতে নিতে হয়েছে এবং তার মধ্যে একটা অন্যতম বড় পরিকল্পনা হচ্ছে ডেল্টা প্ল্যান, যেটা 100 বছরের প্ল্যান, সেটা অলরেডি হয়ে গেছে শুরু করা। সো বাংলাদেশে এই উন্নয়নের রোল মডেলকে টিকে রাখতে গেলে উন্নয়ন শুরু করলেই হবে না, সেটাকে আমাদের টেকসই করতে হবে। সরকার সেজন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, SDG যেটা বলছি 2030 সালে আমাকে বাস্তবায়ন করতে হবে। তো উন্নয়ন শুধু করলে হবে না, উন্নয়ন বলতে কি বলছে, আর্থিক উন্নয়ন ইন্টিগ্রেশন করতে চান আপনার সঙ্গে। যদি কিছু মনে না করেন, আলোচনা যদি এক পেশে হয়ে যাচ্ছে শুনতে অনেক সময় বোরিং লাগতে পারে, আপনি যদি আমার সঙ্গে একটা রেসপন্স করেন তাহলে আমাদের মনে হয় আলোচনা বুঝতে সুবিধা হবে, আমাদের প্রাণবন্ত হবে। আপনার কি মনে হয় উন্নয়ন বলতে আমরা কোন উন্নয়ন বুঝছি? যে নিজের পার্সোনাল উন্নয়ন, নিজের পকেট ভারী করবো, নিজে 2 নম্বর পয়সা মারি হয়ে যাবো, নাকি সমাজ উন্নয়ন করবো, নাকি আমার আর্থিক উন্নয়ন করবো, নাকি আমার
বৈশ্বিক উন্নয়ন করবো, নাকি আমার আধ্যাত্মিক উন্নয়ন করবো, নাকি আমার অর্থনৈতিক উন্নয়ন করবো, নাকি আমার বিল্ডিং উন্নয়ন করবো, কোন উন্নয়ন করতে সবগুলি উন্নয়ন রাইট, কোনটা আমরা বাদ দিতে পারবো না। শুধু বিল্ডিং বানালে হবে না। আমি যদি মানুষ যদি ভালো না হই, ওই বিল্ডিং এ যারা থাকবে সেই মানুষ শান্তিতে থাকতে পারবে না। সরকার কিন্তু এই এনআইএস এর উদ্দেশ্য হচ্ছে মূলত একটা জিনিস, সেটা হচ্ছে গুড গভর্নেন্স। 2012 সালে জাতীয় সুরক্ষা কেন আপনারা সবাই জানেন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী দেশ হলো জাপান। বাংলাদেশে আসুন যত যা উন্নয়ন হয়েছে, যতগুলো দেশ আমাদের সহযোগিতা দিয়েছে, এই যে শুদ্ধ বা পিউরিফিকেশন মানুষের চিন্তাধারা, তার কর্মে, কথা এবং কাজে শুদ্ধতা না আনলে আমাদের কোনো উন্নয়নকে টেকসই আমরা করতে পারবো না। সেই উন্নয়ন কাশের ঘরের মতো ফাঁকা হবে, ভেঙে পড়ে যাবে। ব্রিজ বানাবো, ব্রিজ নষ্ট হয়ে যাবে। আমরা ছাত্ররা পাস করবো, কিন্তু সেই পাস করে সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। কিংবা আমরা যে অনুমোদন দরকার, কারণ অনুমোদন দরকার, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনারা পেশ করে সারসংক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী এই কৌশলপত্রের পরে এতটাই অভিভূত হয়ে গেলেন, উনি বললেন যে এই কৌশলপত্রে আমি একটা টাইটেল বা থিম দিতে চাই, একটা শিরোনাম দিতে চাই। উনি বললেন যে জাতীয় শুদ্ধাচার কৌশল, সোনার বাংলা। আমার সোনার মানুষ লাগবে না, তামার মানুষ লাগবে, নাকি রূপার মানুষ লাগবে? মানুষ হইতে হবে, সোনার মানুষ হইতে হবে। তো সেই সোনার মানুষ তৈরি করার কাজটা সরকার শুরু করেছে। কিভাবে করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। তো সেখানে আপনার আমার রোল অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ অফিসার, অ্যাজ এ স্টাফ, অ্যাজ এ কর্মী, অ্যাজ এ সিটিজেন, সোনা বাংলা গড়ে তুলতে হলে আমাদেরকে সে সোনা মানুষটাকে আমরা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবো? জাতীয় শুদ্ধাচার কৌশলে বলা হয়েছে যে এর মাধ্যমে সরকার একটা জিনিস নিশ্চিত করতে চায়। ওনারা বলছেন যে এটা সেই একটা জিনিস যদি নিশ্চিত করা যায়, প্রত্যেকটা উন্নয়নের টেকসই উন্নয়ন হবে, কোনো উন্নয়ন ভেঙে পড়বে না, কোনো জায়গায় দুর্নীতি বা অনিয়ম থাকবে না, কোনো জায়গায় অবশাসনের মধ্যে দুটো জিনিস আছে, একটু খেয়াল করবেন। একটা হলো জবাবদিহিতা, আর হলো স্বচ্ছতা। খালি পেটে এতক্ষণ এই নীতি কথা শোনার মতো ধৈর্য অনেকেরই থাকে না। তারপরও আমি অসাধারণ একটা শ্রোতার সমষ্টি আমি এখানে দেখলাম, যে যারা একদম মগ্ন চিত্তে আমাদের এই জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে শাকিল মিরাজ সাহেব অত্যন্ত ভালো বলেন। এই জন্যই হয়তো আপনারা শুনেছেন, 1 ঘন্টার বেশি একটা বক্তব্য আপনারা শুনেছেন, যেটা আমাদের দায়িত্ব বলতে সরকারের নিকট থেকে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে যার যার সংস্থা এই শুদ্ধাচার কৌশল এর পূর্ণরূপ অথবা বাস্তবায়ন করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতে বক্তব্য আমি দিই না, আমি আসলে কনভারসেশন করি, আপনাদের সাথে কথাবার্তা বলতে চাই। এবং আমি এখানে দাঁড়িয়েছি আমি জবাবদিহিতা করার জন্য এবং আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য যারা আজকে এখানকার অতিথি। আমি আমাদের বিমান কর্মীদের না করেছি যে তার সাথে আমার কথা আমি বলতেই পারবো, কিন্তু আপনাদের আজকে আমি এনেছি শুধু আপনাদের কথা শোনার জন্য, এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এই জন্য আমি বিমানের পক্ষ থেকে আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এই সভা সম্মানিত সভাপতি, এখানে যিনি মূল প্রবন্ধ উপস্থাপনা করলেন আমাদের শাকিল মিরাজ সাহেব, চেম্বার অফ কমার্সের সভাপতি শোয়েব আহমেদ সাহেব এখানে রয়েছেন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সুবহান সাহেব, আমাদের ডিরেক্টর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনি আছেন এখানে রয়েছেন আমাদের সকল এজেন্ট, তাদের প্রতিনিধিবৃন্দ, আমাদের যাত্রী যারা আমাদের মূল সম্পদ এবং আমাদের আশীর্বাদ করেন যারা, তারা এখানে রয়েছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিমানকে ভালোবাসেন তারা এখানে এসেছেন, সাংবাদিক বন্ধু এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী শহীদ হয়েছেন বেগম ফজিলাতুন্নেসা, মুক্তিযুদ্ধের শহীদ যারা হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি, আপনাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটা প্রশ্ন আসে যে আমাদের বিমানের প্রতি অনেক অভিযোগ রয়েছে, সমালোচনা রয়েছে, এবং বিমান একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে সমালোচনা হবেই, এবং আমরা এর আগে এই সমালোচনাগুলো শোনার চেষ্টা করতাম না, কিন্তু এখন
আমরা চাই যে হ্যাঁ কি বলে আমার বিরুদ্ধে, আমরা একটু শুনি। এর ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আমরা অতি সহজেই সমাধান করতে পারি। আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছি। এটা ঠিক যে বিমান রাষ্ট্রীয় সংস্থা অন্য 5টা এয়ারলাইন্সের মতো নয়। শাকিল সাহেব যেমন বলেছেন যে আমরা ডেড বডি, প্রবাসীদের ডেড বডি ফ্রি নিয়ে আসি, আমরা যুদ্ধের সময় কুয়েত বৈরুত থেকে আমরা আমাদের যাত্রীদের ফ্রি নিয়ে আসি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে উহান থেকে ছাত্রদের নিয়ে আসছি, আমার ছোট ভাই, আমার সন্তান, তাই না? তাদেরকে উহান থেকে এই করোনার সময় 26শে মার্চ যখন নিজের মায়ের লাশ কবর দিতে ছেড়ে যায়নি, যখন স্ত্রীর লাশ, হাজবেন্ডের লাশ দেখার জন্য যায়নি, সেই সময় বিমানের পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, রাইডার যারা আছেন তারা সেই উহানে গিয়েছিলেন। কোথায়? অন্য কোনো দেশে না, যেখান থেকে করোনার উৎপত্তি হয়েছিল সেখানে গিয়েছিলেন। কত বড় জীবনের ঝুঁকি নিয়ে তারা যেতে পারেন। আমরা গত কয়েকদিন আপনারা শুনবেন বেশ খারাপ সার্ভিস আমাদের হচ্ছে, ডিলে হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, তাই না? আপনারা এই প্রশ্ন করেছেন কেন হচ্ছে, আমরা জানতে চাইনি কেন হয়েছে। আমি বলেছি বিমান শুধুমাত্র সেবা ধর্মী প্রতিষ্ঠান নয়, শুধুমাত্র মুনাফা ধর্মী প্রতিষ্ঠান নয়, সে বিমান রাষ্ট্রীয় সংস্থা, সেবা এবং মুনাফা। আমার মূল উদ্দেশ্য মুনাফা নয়, কারণ আমাকে রাষ্ট্রীয় দায়িত্বগুলো পালন করতে হয়। এর ভিতরে এই গত কয়েকদিন, এই মাসেই অনেকগুলো ডিলে হয়েছে ফ্লাইট এবং আমরা ক্যান্সেল করেছি। যে কথাটা ওখান থেকে প্রশ্ন করেছেন যে হ্যাঁ একজন এসেছেন তার কোয়ারেন্টাইন, হোটেল কোয়ারেন্টাইন, কি হবে, কেন হয়েছে? কারণ আমরা 9টা ফ্লাইট করেছি ভ্যাকসিন আনার জন্য, ইনজেকশন আনার জন্য। অন্য কোনো এয়ারলাইন্স করে না। আপনার জীবন বাঁচানোর জন্য, আমাদের কোভিড এর ভ্যাকসিন আনার জন্য আমরা গিয়েছি, এবং সেটা লাভ করার জন্য না, আমার তেলের খরচ দিয়ে আমরা গিয়েছি। এরকম অনেক অসংখ্য কাজ বিমান করে যেটা ঠিক ব্যবসায়িক মনোবৃত্তি না। আসলে ব্যবসা করতে আসিনি আমরা। বিআরটিসি বাস যেমন সারা বছর লস করে, রেলওয়ে যেমন সারা বছর লস করে, তারপরও সরকার কিন্তু তাদের বাদ দিয়ে দেয়। একমাত্র বিমানই একটা প্রতিষ্ঠান যেখানে সরকার কিন্তু বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিমান লস করলেও চলবে। কারণ কি? কারণ হলো যে তাকে সরকারের একটা আকাশ যান অথবা এয়ারলাইন্স থাকতে হবে। এখন কি আপনি কি সেজন্য লস করেই যাবেন? না, আমরা কি করি, আমরা অপারেটিং কস্ট উঠাই অথবা সামান্য কিছু লাভ করার চেষ্টা করি। আবার আমরাই বলি সারা জীবনই লস করে গেল বিমান, তাই না? কখনো বলি নাই যে হ্যাঁ আপনি একটু আরেকটু ভালোভাবে চলে লাভ করেন, কিন্তু লস করলে কিন্তু আমি বিমানের দিকে আঙ্গুল তুলি। এই সবগুলো বিষয় আমাদের মনে নিয়ে যে আমি একমাত্র শুধুমাত্র মুনাফা করার জন্য এয়ারলাইন্সের ব্যবসা না, হয়তো আমাদের আরো যারা সহযাত্রী আরো অন্যান্য এয়ারলাইন্স হবে তারা হয়তো ব্যবসা করবে, তাদের সার্ভিস একটু ডিফারেন্ট হবে। আমাদের কিন্তু দুই দিকই দেখতে হয়। এই জিনিসটা আমাদের বেসিক এই বেশ সমস্যাটা সেটা হলো এইখানে যে আমাদের দুই দিকই দেখতে হয়। আমি শিডিউল শুধু মেনটেন করলে আমি করতে পারি, আমি যদি ভ্যাকসিন না আনতাম শিডিউল আমি মেনটেন করতে পারতাম, কিন্তু সেটা আমি পারবো না। অন্য সবাই না করতে পারলেও বিমান না করতে পারবে। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখি। এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে বিমান তাদের মতো মার্কেটিং করতে পারে। আপনারা দেখবেন ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যারা আছে তারা তাদের চেয়ে বিমান অনেক কম মার্কেটিং এ আমাদের সেরকম এফোর্ট নাই বললেই চলে। কারণ কি? আসলেও আমরা এই ব্যাপারে দুর্বল এবং অনেক পিছিয়ে রয়েছি। শুধু বিমান চলছে কেন? আপনার কারণ। বিমান চলছে কেন? ওই যে বলেছিলেন যে দেশপ্রেম আছে, আমার পেটের নিচে বাংলাদেশ লেখা আছে, তাই না? ওইখানে বাইরে গেলেও মনে হয় বাংলাদেশে আছে। ওই এয়ারক্রাফটে উঠলে মনে হয় যেন হ্যাঁ দেশের খাবার খাচ্ছি, দেশের কথা বলতে পারছি। এর জন্য ভালো কথা যেমন বলি, গালিও বাংলায় দিতে পারি। আরো 2টা বিমান কিনতেছে 737 যেগুলো আমাদের লিজে ছিল, রিটার্ন টাকা দেওয়া হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ওই 2টো বিমান আমাদের নিজস্ব, 16টার জায়গায় এখন আমরা 18টা বিমান হবে। তো এই দুর্বল অবস্থায় অর্থনৈতিক খরার মধ্যে
বিমান কিনতে পারা প্র্যাকটিক্যালি কর্মী চাকরি জানিয়েছে কোন কর্মীকে আমরা ছাঁটাই করি নিজ গুণে চলে গেছেন যদি যান তার নিজ গুণে গেলে আমরা ছাঁটাই করি। আমরা গত বছর 20 সালে 81 কোটি টাকা লস করেছি, যেটা কেউ চিন্তাও করেন এটা একটা লাভের মতো মনে হয়। ওই সময় প্রতি মাসে 350 কোটি টাকা করে খরচ, সেখানে 81 কোটি টাকা মাত্র লস। এই বছর 158 কোটি টাকা লাভ। আমরা কিছুই করি না, আপনাদের গালি পক্ষে আপনাদের সমালোচনা সম্বল আমাদের, হ্যাঁ এ দিয়ে এই বছর 158 কোটি টাকা লাভ, এবং এই প্রতি মাসেই কিন্তু লাভ হচ্ছে আমাদের। এবং এর জন্য সিংহভাগ কৃতিত্ব আমাদের কর্মীদের, তারা আমাদের বেতন দিয়ে দিয়েছেন, 20 ভাগ 25 ভাগ 30 ভাগ বেতন দিয়েছেন এবং তারা পরিশ্রম করেছেন। এই যে ওনারশিপের কথা বলেছেন, এই সময়টাতে করোনা আমাদের শিখিয়েছে ওনারশিপ কি, সাশ্রয় কিভাবে সাশ্রয় করতে হয় সেটা আমাদের শিখিয়েছে। আমরা অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করেছি। কার্গো, ইউএন ফ্লাইট, কার্গো এবং অন্যান্য চার্টার ফ্লাইট করে কিন্তু আমরা টিকেছিলাম, প্যাসেঞ্জার ছিল না। এই ব্যবসাটা আমরা শিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের একটা ফ্রেটার কিনে দেবেন, একটা বা দুটা সেটাই ফ্রেটার কিনলে আমরা কার্গো ব্যাপারটা ভালো করতে পারবো। আমরা আশা করি যে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে বিমান পড়ে যাবে। বহু এয়ারলাইন্স পড়ে গেছে এই 2 বছরে, কয়েক শত এয়ারলাইন্স পড়ে গেছে, হাজার হাজার কর্মী চাকরি করেছে। বলা হয়ে থাকে যে 20 সালে যে ব্যবসা টিকে থাকে মনে করতে হবে তার ভিড় ভালো। টিকিয়ে থাকা, টিকিয়ে রেখেছি। আমাদের সকলের প্রতি শুভকামনা রইল। সভাপতি সাহেব নিশ্চয়ই তার বক্তব্যে আমাদের দাওয়াত দেবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন এবং বিমানের প্রতি আপনার ভালোবাসা যেটা আছে সেটা আরেকটু উত্তরোত্তর বৃদ্ধি পাক, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে এখানে আসার জন্য পুনরায় ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।